হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা WWE অন্যতম সুপারস্টার ডিন অ্যাম্ব্রোস সম্পর্কে জানবো। যার আসল নাম হচ্ছে জন মক্সলি এবং এই আসল নামে তিনি বর্তমানে AEW এর সাথে আছেন। তো আজকে এই ভিডিওতে আমরা তার ক্যারিয়ার সম্পর্কে কথা বলবো, স্পেশালি WWE এবং AEW কে ফোকাস করে, এবং বোঝার চেষ্টা করবো তিনি আসলে কতটা সাকসেসফুল রেসলার এবং কতটা ভালো রেসলার আর কি। তো কথা বলবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো ডিন অ্যাম্ব্রোস তার রেসলিং ক্যারিয়ার শুরু করেন কিছু ইন্ডিপেন্ডেন্ট রেসলিং কোম্পানির সাথে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার কমব্যাট জোন রেসলিং CZW। এখানে তিনি রেসলিংটা মোটামুটি প্রফেশনালি শুরু করেন এবং এখানে তিনি চ্যাম্পিয়নও হন। তো এই প্রথম দিকেই তিনি তার যে রেসলিং স্কিলস, স্পেশালি তিনি যে এক্সট্রিম লেভেলের ম্যাচ খেলেন, ব্রুটাল ম্যাচ খেলেন, এই জন্য তাকে অনেকটা চিনতো সবাই আর কি, অনেকটা ভালোবাসতো আর কি। তো ডিন অ্যাম্ব্রোস ডাব্লিউডাব্লিউইর সাথে চুক্তিবদ্ধ হন 2011 সালে এফসিডব্লিউ তে। আমরা জানি যে এনএক্সটি আগে ছিল এফসিডব্লিউ এই নামে। তো সেখানে তিনি হচ্ছে খেলা শুরু করেন এবং আমরা জানি ডিন অ্যাম্ব্রোস মেইন রোস্টারে আসেন কবে 2012 সালের নভেম্বরে দ্য শিল্ডের সাথে। এবং তারপর থেকেই তারাকে আর পিছনে তাকাতে হয় না। শিল্ডের সাথে আমরা জানি তারা অনেক ভালো করছিল এবং তাদের যে ক্যারিয়ার ছিল সেটা কতটা এগিয়ে গিয়েছিল পরবর্তীতে। তো শিল্ডের সাথে অন্যতম ইউনিক একটা মেম্বার বা বলতে পারেন যে বেস্ট একটা ক্যারেক্টার ছিল হচ্ছে ডিন অ্যাম্ব্রোস। কারণ তৎকালীন সময়ে তার যে অ্যাকশন এবং তার যে ক্যারেক্টারটা ছিল, এটা দেখে সবাই বলতো তিনি হচ্ছে লুনাটিক ফ্রিঞ্জ আর কি। মানে তিনি অনেকটা আনপ্রেডিক্টেবল। তিনি কখন কোন মুভ ইউজ করবেন বা কি থেকে কি করে ফেলবেন, এটা আসলে বোঝা দুষ্কর ছিল আর কি। তো তিনি শিল্ডে থাকা অবস্থায় ইউএস টাইটেল জেতেন ডাব্লিউডাব্লিউইতে এবং সেটা তিনি অনেক দিন যাবত 351 দিন যাবত হচ্ছে কাছে ধরে রাখেন এবং এটা হচ্ছে ইউএস টাইটেলের সর্বোচ্চ দিন ধরে রাখার রেকর্ড আর কি। এছাড়া তিনি রোমান রেইন্স, সেথ রলিন্সের সাথে তিনজন মিলে অনেক ভালো ভালো কিছু ফিউড উপহার দেন, যার মধ্যে রয়েছে আপনার দ্য ইভলিউশনের সাথে। এছাড়াও আমরা দেখি যে দ্য হোয়াইট ফ্যামিলিদের সাথে তিনি হচ্ছেন ভালো ভালো কিছু ফিউড উপহার দেন। তারপর শিল্ড ভেঙে যাওয়ার পর তিনি এবং রোমান রেইন্স দুজনে হচ্ছে আলাদা ক্যারিয়ার দিকে এগোন। তবে তার দুজনের মধ্যকার যে ফ্রেন্ডশিপ ছিল, স্পেশালি রিং এর মধ্যে, রিং এর বাইরে, এটা নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। তো তার যদি সোলো ক্যারিয়ার বা তার নিজের ক্যারিয়ার দিকে চিন্তা করি ডাব্লিউডাব্লিউইতে, তাকে দর্শকরা সবসময় ভালোবাসতো। এমন কখনো হয়নি যে দর্শক তাকে হেট করতো। কারণটা ছিল তিনি অনেকটা ইউনিক ছিলেন। তিনি এমনও ছিলেন না তিনি সবসময় পজিটিভ ক্যারেক্টার প্লে করবেন বা সবসময় নেগেটিভ ক্যারেক্টার প্লে করবেন। অনেকটা অ্যান্টি হিরোর মতো। মানে তিনি ভালোর দিকে না খারাপের দিকে না, তিনি নিজের মতো চলেন আরকি। এবং এইটা দেখে সব দর্শকরা তাকে অনেকটা ভালোবাসতো আরকি। এছাড়াও তিনি ডাব্লিউডাব্লিউইতে আরো অনেক ভালো কিছু অ্যাচিভমেন্ট আছে। স্পেশালি তিনি 2016 সালে মানি ইন দ্য ব্যাংক জেতেন এবং ওই রাতে তিনি মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করেন কার উপরে? রোমান রেইন্স অ্যান্ড সেথ রলিন্স এর মধ্যে যে টাইটেল ম্যাচটা ছিল সেই ম্যাচে। তো সেই ম্যাচে রোমান রেইন্সকে হারিয়ে সবেমাত্র সেথ রলিন্স হচ্ছে টাইটেল জিতেছে এবং তখন এই ডিন অ্যাম্ব্রোস আসে, তিনি মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করেন এবং তিনি নতুন চ্যাম্পিয়ন হয়ে যান। তো ওই সময়টা একটু ইউনিক ছিল কারণ একই রাতে শিল্ডের ৩ টা মেম্বারই হচ্ছে আপনার চ্যাম্পিয়ন ছিল আরকি। তো শিল্ডের ৩ টা মেম্বারের মধ্যে কিন্তু একটা ম্যাচ হয়েছিল ডাব্লিউডাব্লিউইতে মেইন রোস্টারে এবং সেই ম্যাচে কিন্তু ডিন অ্যাম্ব্রোস জিতে গিয়েছিল। তো ডিন অ্যাম্ব্রোস অনেক ভালো করতেছিলেন, অনেক ভালো পসিবিলিটি ছিল তার মধ্যে। তিনি ডাব্লিউডাব্লিউই থেকে কিছু মাসের জন্য লিভ নিয়ে আবার যখন ডাব্লিউডাব্লিউতে ফিরে আসেন, তার মধ্যে অনেক ভালো ট্রান্সফরমেশন দেখতে পাই। স্পেশালি তার ফিগার এবং তার যে শরীর, এগুলোর দিকে অনেক ভালো আমরা পরিবর্তন লক্ষ্য করি। তবে তার পরবর্তীতে তিনি হচ্ছে লিভ নেন, তার কয়েকটা কারণও আছে। তার লিভ নেওয়ার জন্য প্রধান কারণ হচ্ছে তিনি ডাব্লিউডাব্লিউ যে ক্রিয়েটিভ প্রধান বা স্ক্রিপ্টের প্রধান, তাদের উপর অনেকটা রেগে গিয়েছিলেন বা তাদের উপরে একটু ফ্রাস্ট্রেশন ছিল। এটার কারণ হিসেবে ধরা হয় তিনি ব্রক লেসনারের সাথে একটা ফিউডে গিয়েছিলেন। তো ওই সময়টাতে ব্রক লেসনারের সাথে তিনি আসলে ফিউডে যাইতে চাননি। কারণ ওই সময় তার যে ক্যারিয়ারের অবস্থা বা বলেন তার যে অ্যাকশন স্কিলস, এগুলোর মাধ্যমে তিনি ব্রক লেসনারের সাথে একটা ম্যাচ খেললে সেই ম্যাচটা অবশ্যই ভালো হইতো না এবং সেই ম্যাচে তিনি অবশ্যই ধরাশায়ী হয়ে যাইতেন খুব ইজিলি, বা এটা তার ক্যারিয়ার বা তার ভবিষ্যতের দিকে অনেকটা হচ্ছে চাপ প্রয়োগ করতো আরকি। এজন্য তিনি এটা চাইছিলেন না। তাকে দিয়ে জোর করে হচ্ছে এই ম্যাচগুলো বা এই ফিউডটা করানো হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে সেই ম্যাচগুলো তার জন্য অনেকটা ভালো ছিল না। ব্রক লেসনারের সাথে তিনি সহজেই হেরে যান আরকি। এখন দেখুন একটা বিষয়, যদি আমরা বলি যে ডাব্লিউডাব্লিউ স্ক্রিপ্টেড, কিন্তু ডাব্লিউডাব্লিউ চাইলেই যেকোনো একটা রেসলারের ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। ধরুন যে আপনি অনেক ভালো রেসলার কিন্তু আপনাকে দিয়ে নিম্নমানের ম্যাচ খেলানো হচ্ছে। আপনাকে রিং এর মধ্যে সময় দেওয়া হচ্ছে না, ম্যাচ খেলানো হচ্ছে না। এভাবে আস্তে, আস্তে আপনি কি হারিয়ে যাবেন। অডিয়েন্স আপনাকে মনে রাখবে না বা আপনি নিম্ন মানের ম্যাচ খেলতে, খেলতে
অডিয়েন্স আপনাকে নিম্নমানের রেসলারই মনে করতে পারে। অথবা আপনি এমন একটা রেসলার আপনাকে বড়, বড় রেসলারের সাথে বা শক্তিশালী রেসলারের সাথে ম্যাচ খেলিয়ে ইজিলি হারিয়ে দেয়া হচ্ছে। বা অল্প সময়ের মধ্যে হারিয়ে দেয়া হচ্ছে। এটা কিন্তু আপনার ক্যারিয়ারের উপরে অনেক বেশি ইফেক্ট পড়বে বা অনেক নেগেটিভ ইফেক্ট পড়বে। তো এইটার জন্য মূলত ডিন অ্যামব্রোস ডাব্লিউডাব্লিউর সাথে মনঃক্ষুণ্ণ হয়েছিলেন এবং ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নেওয়ার তার অন্যতম কারণ ছিল এইটা। তো তিনি AEW তে জয়েন করবেন এবং AEW তে জয়েন করাটা AEW এই কোম্পানির জন্য অনেকটা পজিটিভ ছিল আরকি। কারণ তৎকালীন সময়ে ডিন অ্যামব্রোসের অনেক ভালো ফ্যান ছিল এবং সবাই চাচ্ছিল যে ডিন অ্যামব্রোস কোথায় রিটার্ন করে বা কোথায় হচ্ছে তিনি যুক্ত হন আরকি। তো AEW তে তিনি আ আ কনট্যাক্টে আসার পরে বা ম্যাচ খেলার পর থেকে AEW অনেকটা উপকার হয়। স্পেশালি তাদের প্রমোশন হয় অনেক, অনেক দর্শক এবং অনেক ভিউ অনেক বেড়ে যায় এবং ডিন অ্যামব্রোস যে ম্যাচগুলো খেলতো, সেই ম্যাচগুলো অনেকটা ব্রুটাল হইতো বা এই ম্যাচগুলো অনেকটা ইউনিক হইতো আরকি এবং এই ম্যাচগুলো দেখার জন্য দর্শকরা একদম মুখরিত হয়ে পড়তো আরকি। তো ডিন অ্যামব্রোস ১ম দিকে হচ্ছে AEW তে ক্রিস জেরিকোকে হারিয়ে তিনি AEW চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। সেটা তার ২৭৭ দিন তিনি নিজের কাছে রাখতে পেরেছিলেন আরকি। এছাড়াও তিনি হচ্ছে বিভিন্ন রেসলিং প্রমোশন বিশেষ করে নিউ জাপান প্রো রেসলিং এখানে তিনি হচ্ছে ম্যাচ খেলেন এবং এখানে থেকে তিনি আই নিউ জাপান প্রো রেসলিং এর যে ইউএস টাইটেলটা আছে আরকি, এই টাইটেলটা তিনি ২ বার জিতেছেন আরকি। এছাড়া তিনি অনেক ভালো, ভালো ম্যাচ, ভালো, ভালো ফিউড তিনি উপহার দিয়ে যাচ্ছেন তার হচ্ছে অডিয়েন্সদেরকে। তো এখন যদি আমরা প্রশ্ন আসি যে ডিন অ্যামব্রোস কি ডাব্লিউডাব্লিউ তে ব্যাক করতে পারে কিনা? দেখুন এখন পর্যন্ত এরকম কোনো রিউমারও ছড়ায়নি বা ডিন অ্যামব্রোস এখনো পর্যন্ত ইচ্ছা পোষণ করেনি ডাব্লিউডাব্লিউ তে আসার জন্য। এজন্য বলতে পারি যে তিনি ডাব্লিউডাব্লিউ তে না আসার সম্ভাবনা বেশি। তবে কখনো যদি আসতেছেন তাহলে ডাব্লিউডাব্লিউ তাকে সুযোগ দিতেও পারে আরকি। যেহেতু তিনি অনেক ভালো তার যে প্রফেশনালিজম বা তিনি তার ক্যারিয়ারটা অনেক ভালো রেখেছিলেন ডাব্লিউডাব্লিউ তে। এবার তার লেগেসি সম্পর্কে আসি। তিনি সবসময় একটা ইউনিক রেসলার ছিলেন এবং তিনি যে কোম্পানিতে কাজ করেছেন, সেই কোম্পানিকে তিনি সবসময় ভালো কিছু উপহার দিয়ে এসেছেন। সেটা WWE হোক বা AEW হোক না কেন, তাদের প্রমোশনের জন্য তিনি অনেক ভালো কাজ করেছেন। তার মধ্যে যথেষ্ট প্রফেশনালিজম আছে, তার মধ্যে যথেষ্ট ওয়ার্ক ইথিক আছে এবং তিনি অনেক ভালোভাবে কাজগুলো সম্পন্ন করতে পারেন। তাকে যে দায়িত্ব দেয়া হোক না কেন। তো তিনি যেখানে থাকবেন অবশ্যই সেখানে তিনি ভালো করবেন আরকি এবং তার যে অ্যাচিভমেন্ট গুলো আছে, সেই অ্যাচিভমেন্ট গুলো তাকে অনেকটা বেশি এগিয়ে রাখবে অন্য সবার চেয়ে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।